গত ৪ঠা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এক একটা আলো আস্তে আস্তে নিভতে থাকে। তিনি ক্রমশ একা হতে থাকেন। একের পর এক সাংসদ বিধায়করা তার হাত ছেড়ে অন্য দলে বা তারা অন্য ব্লক তৈরি করে ফেলেন। যেমন ঋতব্রত শিবির তৈরি হয় বিধানসভাতে, তেমনি সংসদে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা অন্য একটি ব্লক তৈরি করেন। পরবর্তীতে তারা এনসিপিআই নামে একটা অখ্যাত অজ্ঞাত দলে নাম লেখান, কিন্তু তারা এবার বিপাকে পড়েছেন। কেউ কেউ আবারও মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লেখাতে চলেছেন। কারা তারা, সংখ্যাটা কত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, 4 তারিখের যে ফল ঘোষণা হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছিল, বিপুল ভোটে তাদের পরাজয় হয়েছে। কিন্তু ভোট পার্সেন্টেজ দেখতে গেলে তারাও বেশ ভালো ভোটই পেয়েছিল। রাজ্যে প্রায় 2 কোটি মানুষ তাদের উপর আস্থা রেখেছিল, 2 কোটি কিছু বেশি মানুষ তাদের উপর আস্থা রেখেছিল। বিধানসভাতে 80 জন বিধায়ক তারা বিধানসভায় যেতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে যান যদিও বা। 15 বছরের শাসনকাল তাদের শেষ হয়, ক্ষমতায় আসে বিজেপি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন এবং ভবানীপুরে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন। আর সেদিনই কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি তৃণমূল দলটাকে থাকতে দেবেন না, তৃণমূলকে শেষ করে দেবেন। এবং ক্ষমতায় বসার পরে পরে একে একে তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়তে থাকেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সন্দীপন সাহা, জাভেদ খান কিংবা ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য পর্যন্ত, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা একে একে সরে যেতে থাকেন। শেষমেশ মদন মিত্র তিনিও কিন্তু সরে যান। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন যে সংখ্যাটা 65 যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার বিরোধী দলনেতাও নির্বাচিত হয়ে যান। স্পিকার তাকেই বিরোধী দলনেতা নির্বাচিত করেন। তো তার সঙ্গে 65 জন বিধায়ক আছেন বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনি সংসদেও কাকলি ঘোষ দস্তিদার তিনিও আবার আলাদা ব্লক তৈরি করে ফেলেন। তার সঙ্গে শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ কিংবা ইউসুফ পাঠানের মতন প্রায় 20 জন সাংসদ তাদের সঙ্গে রয়েছেন। পরবর্তীতে তারাও দেখা যায় যে এনসিপিআই নামে একটি রাজনৈতিক দল, অক্ষত একটি রাজনৈতিক দল, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তো থাকেই, সেই রাজনৈতিক দলে তারা নাম লেখান এবং তারা বলেন যে তারা এনডিএ কে সাপোর্ট করবেন, অর্থাৎ মোদী অমিত শাহকেই সাপোর্ট করবেন আগামী দিনে। এবং মোদী অমিত শাহকে এটা করতেই হবে, তারা দল ভাঙানোর কাজটা করছেনই তাদের স্বার্থে। কারণ তারা যে বিল আনতে চাইছেন, ডিলিমিটেশন বিল বা মহিলা সংরক্ষণ বিল, সেই বিল পাশ করাতে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে। সংবিধান সংশোধন করতে গেলে যে নাম্বার দরকার সেই নাম্বারটা তাদের কাছে নেই। সে কারণেই বিভিন্ন দল ভাঙিয়ে তারা সাংসদদের জোগাড় করছেন বা সমর্থন জোগাড় করছেন। যেমন শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনার 6 জন সাংসদকেও তারা ভাঙিয়ে একনাথ শিন্ডে শিবিরে নিয়ে এসছেন। ঠিক তেমনি এদিক থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে 20 জন সাংসদকেও ভাঙানো হয় এবং তারা খুল্লা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই কিছুদিন আগে নবান্নে বৈঠক করে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝখানে শোনা যাচ্ছিল যে তারা বিজেপির সঙ্গেই মিশে যাবে, যদিও এখনো পর্যন্ত তা হয়নি। এরই মধ্যে যে তাদেরকে পৃথক বসার আসন দেয়া হবে সংসদে বলা হয়েছিল, যদিও তারা সেটা হয়নি, সেটা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। স্পিকার তাদেরকে ওই বিরোধী দলের সঙ্গে অর্থাৎ তৃণমূল, যে বিরোধী তৃণমূল রয়েছে মমতাপন্থী, সেই সাংসদদের সঙ্গে তারা বসছেন। তাদের স্বীকৃতি নিয়ে একটা এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় ঝুলে রয়েছে। কারণ এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো বৈঠক করেছেন, তিনি কথা বলেছেন কিরণ রিজিজুর সঙ্গে, যিনি সংসদ বিষয়ক মন্ত্রীও। তো তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট একটি মামলা ঠুকে দিয়েছেন উদ্ধব ঠাকরে, তাদের যে সাংসদকে ভাঙানো হচ্ছে তা নিয়ে। কারণ এ বিষয়ে যে আইন রয়েছে সেই দল ভাঙানো বা এই যে কাজগুলো করে চলেছে বিজেপি, এই বিষয় নিয়ে একটি বলা যেতে পারে আইনি যে ধারা রয়েছে সেই ধারাতে কোথাও গিয়ে লঙ্ঘন হচ্ছে, সেই কারণেই উদ্ধব ঠাকরে তারা মামলা করে দিয়েছে। এখন কিরণ রিজিজুরাও সে কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন যে তৃণমূলের 20 জন এনসিপিআই 20 জন সাংসদ রয়েছেন তাদেরকে আলাদা জায়গা দিতে পারছেন না। তাদের নিয়ে এখনো পর্যন্ত জটিলতা রয়েছে। ফলত
সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তারা একটা জায়গাতে ঝুলে রয়েছেন এখনো পর্যন্ত। সঠিকভাবে তারা স্বীকৃতি এখনো পর্যন্ত পাননি, না তারা এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে মিশে গিয়েছেন, না তারা এনডিএ কে সমর্থন করে তারা সঠিক জায়গায় রয়েছেন। তো এমতাবস্থায় কিন্তু সেই সাংসদদের মধ্যে কয়েকজন, খবরে প্রকাশ যে অন্তত দুজন সাংসদ যাদের নামও বেরিয়ে এসছে, খলিলুর রহমান এবং আবু তাহের খান, এরা ওই এনসিপিআই তে থাকতে পারছেন না। তার কারণ হচ্ছে এনসিপিআই তে থাকতে গেলে তাদের এনডিএ কে বা বিজেপি কে সমর্থন করতে হবে, কিন্তু নীতিগতভাবে যেহেতু বিজেপি আমরা জানি যে হিন্দু রাষ্ট্র, হিন্দুর কথা বলে, ফলত তারা কোথাও গিয়ে এই দুই সাংসদ নিরাপদ মনে করছে না ওই এনসিপিআই তে থাকা, এবং বিজেপির যে ধরনের মতাদর্শ সেই মতাদর্শের সঙ্গে তাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না। এলাকাতেও তারা প্রশ্নের মুখে পড়ছেন। সে কারণে তারা এখন শোনা যাচ্ছে যে তারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়দের হাতে পায়ে ধরছেন যাতে তারা ফিরে যেতে পারেন। তবে সংখ্যাটা এখানেই শেষ নয়, সংখ্যাটা কিন্তু ওই খবরে দুজনের নাম বেরিয়েছে ঠিকই, কিন্তু সংখ্যাটা 5 থেকে 7 জন সাংসদ এরকম প্রচেষ্টা চালিয়ে চলেছেন যাতে তাদেরকে ফেরত দেওয়া হয়। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তারা অনেকদিন থেকে বেঁকে বসে আছেন। তারা বলেছেন যে কোনো বিশ্বাসঘাতক, মানে সোকল তাদের কোট আনকোট বিশ্বাসঘাতক এদেরকে বলছেন, এদেরকে কিন্তু বা বেঈমানদেরকে কোনোভাবে দলে নেওয়া যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তার নেতারা তার ভোটেই, মানে তিনি যে সিম্বল দিয়েছেন সেই সিম্বলে জিতে আসা সাংসদ, আরো বেশ কিছু বিধায়কও রয়েছেন, বলছি সেটা, তারা ফিরে আসতে চাইছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না। কারণ হচ্ছে যারা এই ঝড়ঝাপটার মধ্যেও খড়কুটো আঁকড়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন, এই কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা, তারা এখন বেঁকে বসছেন যে এদেরকে কোনোভাবে নেওয়া যাবে না বলে। যদিও এই আবু তাহেররা তারা জোরাজুরি করছেন, পারলে পা ফা ধরে ফেলছেন যে তাদেরকে যাতে ফেরত নেওয়া হয়, তারা ভুল করেছেন, মস্ত বড় ভুল হয়ে গিয়েছেন, তারা বুঝতে পারছেন। তারা এলাকাতেও যেতে পারছেন না, কারণ এলাকার মানুষজন তাদের উপরে ক্ষুব্ধ। সেটা আপনারা দেখেছেন বারুইপুরের মতন ঘটনাতে দেখেছেন। আবার যেহেতু বিরোধিতা করতে পারছেন না, তো সায়নী ঘোষের এখন রিলস টিলস করছেন সংসদে দাঁড়িয়ে। তো যাই হোক, সমস্যায় কিন্তু রয়েছেন এই এনসিপিআই তে থাকা 20 জন সাংসদের মধ্যে সবাই কিন্তু খুব স্বস্তিতে নেই, তারা ফিরতে চাইছেন। তাদের মধ্যে সংখ্যাটা 5-7 জন। অন্যদিকে ঋতব্রত শিবিরের জানা যাচ্ছে যে ঋতব্রত শিবিরের প্রায় 15 জন বিধায়ক, এগুলো সবই কিন্তু সূত্র মারফত, কোনো প্রমাণ চাইলে দিতে পারবো না। তো ঋতব্রত শিবিরেরও কম করে 15 জন বিধায়ক, বীরভূম সহ আরো বেশ কয়েকটি জেলার কম করে 15 জন বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চাইছেন। দেখুন, মদন মিত্র তো ওই শিবিরে গিয়েছেন ঠিকই, কিন্তু তার কুণাল ঘোষ যথার্থই বলেছেন যে মদন মিত্রের শরীর গিয়েছে, মন তো পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মদন মিত্র মনেও করেন যে তৃণমূল ইকুয়ালস টু মমতা বন্দ্যোপাধ্যায়। সো মদন মিত্র হয়তো এক্ষুনি তিনি আসতে পারবেন না, তার অনেক বাধ্যবাধকতা আছে। কি বাধ্যবাধকতা সেটা দেখিয়েছেন ইডি সিবিআই যেভাবে তাদের পিছনে পড়ে রয়েছে। তো মদন মিত্র নয়, এক্ষেত্রে অন্যান্য জেলা, বীরভূম, বাঁকুড়া, বীরভূম কিংবা মেদিনীপুর, এরকম বেশ কিছু জেলার কয়েকজন বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসে, কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া। সংখ্যাটা প্রায় 15। এখানে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাত ছাড়তে চাইছেন, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা এখন আর নেতা হিসেবে মেনে নিতে পারছেন না। তারা এলাকায় যেভাবে যেতে পারছেন না, তারা রয়েছেন হয়তো বিজেপির পৃষ্ঠপোষকতাতে, কিন্তু এলাকায় গেলে ডিম খাওয়ার একটা আশঙ্কা করছেন, পচা ডিম উড়ে আসতে পারে তাদের দিকে, হেনস্থার শিকার হতে পারেন তাদের দলেরই কর্মীদের দ্বারা। কারণ 21শে জুলাইয়ের মঞ্চ দেখিয়ে দিয়েছে যে আসলে তৃণমূল কর্মীরা ঠিক কার পক্ষে বা কাদের সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, দেখেছেন কি ভিড় হয়। অন্যান্য বারের তুলনায় হয়তো ভিড়টা কম হয়েছে, কিন্তু যেটুকু বা ভিড় হয়েছে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে, ঋতব্রত শিবিরের দিকে নয়। ফলত এই তৃণমূল বিধায়করা তারা বুঝতে পেরেছেন যে তারা মস্ত বড় ভুল করে ফেলেছেন, তাই তারা এখন হাতে পায়ে ধরছেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন শাকের করাত, তিনি এদেরকে নিতে পারছেন না, কারণ যারা তার সঙ্গে এতদিন এত ঝড়ঝাপটার সামনেও তার সঙ্গে রয়েছেন, তারা বেঁকে বসছেন যে এদেরকে কোনোভাবে নেওয়া যাবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা তার ডিসিশন, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা তারা যদি পরিবর্তিত পরিস্থিতিতে মত বদল করে সেটা হয়তো আলাদা বিষয় হবে। হয়তো তারাও প্রেশার দিতে পারে যে ঋতব্রত শিবির থেকে আরো বেশি বিধায়ককে ভাঙিয়ে নিয়ে এসে এই বিরোধী দলের
দলনেতার তকমাটা যাতে ঋতব্রত না থাকে সেই চেষ্টা তারা করবেন, নিঃসন্দেহে সেই চেষ্টাই হবে। তো সেই প্রচেষ্টা যে চলছে না এমনটা নয়। সব মিলিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে মাস দুইও হয়নি এই সাংসদ বিধায়করা সুখে আছেন এমনটা নয়, তারাও কিন্তু স্বস্তিতে নেই। তারা স্বস্তি শান্তি খুঁজতে গিয়েছিলেন, তো নিজেদের সম্পত্তি বাঁচাতে গিয়েছিলেন তারা, সেখানে বিজেপির সঙ্গে গা ঘেঁষে ঘষে থাকতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও তারা যে খুব স্বস্তিতে আছে এমনটা নয়। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই 4 তারিখের রেজাল্টের পরে যে আলোগুলো নিভে গিয়েছিল, একা হয়ে যাচ্ছিলেন, সেই লাইটগুলোতে আস্তে আস্তে সেই লাইটগুলো জ্বলতে শুরু করেছে, কারেন্ট আসতে শুরু করেছে। আর 21শে জুলাইয়ের পরই এর তৎপরতা আরো বাড়ছে। আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্যুদারদের কি অবস্থা হয় সেটা দেখার জন্য বাংলার মানুষ নিঃসন্দেহে অধীর অপেক্ষায় রয়েছেন। দেখা যাক কি হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের কি মনে হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি অবশেষে জবাব পেতে চলেছেন? সাধারণ মানুষই কি দেখিয়ে দেবেন, কর্মীরাই কি দেখিয়ে দেবেন যে পথ কোন দিকে, কি হবে? আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ। থ্যাংক ইউ।